হাসিনার দেশে ফেরার আল্টিমেটাম, রাজপথে ছাত্রলীগের শক্তি প্রদর্শন, ইউনূস সরকারের সামনে বড় চ্যালেঞ্জ। জামায়াতের ভাগে ২২০ আসন, বাকি কোন দল পাচ্ছে কতটি? এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন জানাব বিস্তারিত। রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ শহরে নতুন করে রাজনৈতিক উত্তেজনা ছড়িয়ে পড়েছে। ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরাকে কেন্দ্র করে ছাত্রলীগের ঘোষিত আল্টিমেটাম এবং ধারাবাহিক রাজপথ কর্মসূচি পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে। দেশে ফিরতেই হবে, এই এক দফা দাবিকে সামনে রেখে ছাত্রলীগ মাঠে নেমেছে বলে দাবি সংগঠনের নেতাদের। তাদের ভাষায় এটি কেবল একটি রাজনৈতিক দাবি নয়, বরং রাষ্ট্রীয় মর্যাদা ও গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার লড়াই। অন্যদিকে অন্তর্বর্তী সরকারের প্রধান হিসেবে দায়িত্বে থাকা ড. মুহাম্মদ ইউনূসের প্রশাসন এই পরিস্থিতি সামাল দিতে হিমশিম খাচ্ছে বলে রাজনৈতিক বিশ্লেষকদের অভিমত। আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, আন্তর্জাতিক চাপ মোকাবিলা এবং অভ্যন্তরীণ রাজনৈতিক ভারসাম্য রক্ষা সব মিলিয়ে এক কঠিন পরীক্ষার মুখে পড়েছে বর্তমান সরকার। গতকাল বিকেলে রাজধানীর শাহবাগ থেকে কেন্দ্রীয় কর্মসূচি ঘোষণা করে ছাত্রলীগ। সংগঠনের কেন্দ্রীয় সভাপতি এক সংক্ষিপ্ত বক্তব্যে বলেন, শেখ হাসিনাকে অবিলম্বে দেশে ফিরতে হবে। আমরা আর সময় নষ্ট করব না। যদি নির্ধারিত সময়ের মধ্যে তার নিরাপদ প্রত্যাবর্তনের ব্যবস্থা না করা হয়, তাহলে ছাত্রসমাজ আরও কঠোর কর্মসূচিতে যেতে বাধ্য হবে। ঘোষণার পরপরই রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক, মোড় ও শিক্ষা প্রতিষ্ঠান সংলগ্ন এলাকায় ছাত্রলীগের নেতাকর্মীরা অবস্থান নেয়। ঢাকার পাশাপাশি চট্টগ্রাম, খুলনা, রাজশাহী, বরিশাল ও সিলেটেও সমাবেশ ও মিছিলের খবর পাওয়া গেছে। ছাত্রলীগের কর্মসূচির কারণে রাজধানীর শাহবাগ, বাংলা মোটর, ফার্মগেট, নীলক্ষেত ও ধানমন্ডি এলাকায় দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। সাধারণ মানুষ চরম ভোগান্তিতে পড়েন। অফিসগামী মানুষ, শিক্ষার্থী ও রোগীবাহী যান চলাচল বাধাগ্রস্ত হয় বলে অভিযোগ পাওয়া গেছে। প্রত্যক্ষদর্শীরা জানান, বিভিন্ন স্থানে ছাত্রলীগের কর্মীরা বাঁশ, লাঠি ও দলীয় পতাকা নিয়ে সড়কে অবস্থান নেয়। যদিও সংগঠনের পক্ষ থেকে দাবি করা হয়েছে তাদের কর্মসূচি ছিল শান্তিপূর্ণ। রাজধানী জুড়ে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। গুরুত্বপূর্ণ স্থাপনা, কূটনৈতিক এলাকা এবং সরকারি ভবনের আশপাশে নিরাপত্তা জোরদার করা হয়। র্যাব ও বিজিবিকেও স্ট্যান্ড বাই রাখা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। ডিএমপির এক ঊর্ধ্বতন কর্মকর্তার নাম প্রকাশ না করার শর্তে বলেন, পরিস্থিতি আমরা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছি। কোনো বিশৃঙ্খলা বা সহিংসতা হলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার এখনও এই বিষয়ে সরাসরি কোনো রাজনৈতিক মন্তব্য করেনি। তবে প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে জানানো হয়েছে, সরকার শান্তিপূর্ণ সমাধানে বিশ্বাসী এবং সকল পক্ষকে সংযম প্রদর্শনের আহ্বান জানানো হচ্ছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, ইউনূস সরকার একদিকে আন্তর্জাতিক সম্প্রদায়ের দৃষ্টি, অন্যদিকে অভ্যন্তরীণ রাজনৈতিক শক্তিগুলোর চাপ, এই দুইয়ের মাঝখানে পড়ে গেছে। বিশেষ করে শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে যে কোনো সিদ্ধান্তের আন্তর্জাতিক প্রতিক্রিয়া কী হবে, সেটিও বড় প্রশ্ন। ছাত্রলীগের এই কর্মসূচির কঠোর সমালোচনা করেছে বিরোধী রাজনৈতিক দলগুলো। তারা এটিকে রাজপথ দখলের রাজনীতি আখ্যা দিয়ে বলেছে, একটি ব্যক্তি বা দলের স্বার্থে পুরো দেশকে অচল করে দেওয়ার অধিকার কারও নেই। এক বিরোধী দলের শীর্ষ নেতা বলেন, আইনের শাসন প্রতিষ্ঠা না করে রাজপথে আল্টিমেটাম দিলে পরিস্থিতি আরও অস্থিতিশীল হবে। রাজনৈতিক টানাপোড়েনের মধ্যে সবচেয়ে বেশি দুশ্চিন্তায় পড়েছেন সাধারণ মানুষ। রাজধানীর এক বেসরকারি প্রতিষ্ঠানের কর্মচারী বলেন, আমরা রাজনীতি বুঝি না, কিন্তু অফিসে পৌঁছতে পারি না। প্রতিদিন যদি এভাবে রাস্তা বন্ধ থাকে, তাহলে জীবন চালানো কঠিন হয়ে যাবে। শিক্ষার্থীদের মাঝেও উদ্বেগ বিরাজ করছে। পরীক্ষার মৌসুমে সড়ক অবরোধ ও সহিংসতার আশঙ্কা শিক্ষা ব্যবস্থাকে ব্যাহত করতে পারে বলে মনে করছেন অভিভাবকরা। বাংলাদেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি আন্তর্জাতিক মহলেও নজর কেড়েছে। কূটনৈতিক সূত্রে জানা গেছে, কয়েকটি পশ্চিমা দেশ ও আন্তর্জাতিক সংস্থা পরিস্থিতি পর্যবেক্ষণ করছে। তারা শান্তিপূর্ণ সমাধান ও গণতান্ত্রিক প্রক্রিয়া বজায় রাখার আহ্বান জানিয়েছে। এক কূটনৈতিক পর্যবেক্ষক বলেন, রাজনৈতিক অস্থিরতা দীর্ঘস্থায়ী হলে অর্থনীতি ও বিনিয়োগের নেতিবাচক প্রভাব পড়তে পারে। ছাত্রলীগের ঘোষিত আল্টিমেটামের সময়সীমা শেষ হওয়ার সঙ্গে সঙ্গে পরিস্থিতি কোন দিকে মোড় নেয়, সেটি এখন সবচেয়ে বড় প্রশ্ন। সরকার আলোচনার পথে হাঁটবে নাকি কঠোর অবস্থান নেবে, সে সিদ্ধান্তই নির্ধারণ করবে আগামী দিনের রাজনৈতিক গতিপথ। বিশ্লেষকদের মতে, শেখ হাসিনার দেশে ফেরা কেবল একটি ব্যক্তিগত বা দলীয় ইস্যু নয়, এটি এখন রাষ্ট্রীয়, সাংবিধানিক ও আন্তর্জাতিক মাত্রা পেয়েছে। আর এই জটিল সমীকরণ সামাল দেওয়াই হবে ড. ইউনূস সরকারের সবচেয়ে বড় পরীক্ষা।
হাসিনার দেশে ফেরার আলটিমেটামকে কেন্দ্র করে ছাত্রলীগের রাজপথ দখলের কর্মসূচি দেশের রাজনৈতিক পরিস্থিতিকে নতুন করে উত্তপ্ত করেছে। আইন শৃঙ্খলা বাহিনী সতর্ক অবস্থানে থাকলেও সাধারণ মানুষের জীবনযাত্রা ব্যাহত হচ্ছে। অন্তর্বর্তী সরকার ড ইউনূসের সামনে এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ সহিংসতা এড়িয়ে রাজনৈতিক সমাধানের পথ খোঁজা। সময় বলে দেবে এই উত্তেজনা আলোচনার টেবিলে গিয়ে থামবে নাকি আরও বড় সংঘাতের দিকে এগোবে। ৩০০ আসনের মধ্যে ২২০টিতে জামায়াত, বাকি ৮০ আসনে শরিক দলগুলোর প্রার্থী। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ১০ দলীয় জোটের মধ্যে দীর্ঘদিন ধরে চলা আসন সমঝোতা আলোচনা শেষ পর্যন্ত চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে। জোট সূত্রে জানা গেছে, জাতীয় সংসদের মোট ৩০০ আসনের মধ্যে ২২০টি আসনে প্রার্থী দেবে জামায়াতে ইসলামী। অবশিষ্ট ৮০টি আসনে জোটভুক্ত অন্যান্য রাজনৈতিক দলগুলো নির্বাচন করবে। মঙ্গলবার মনোনয়ন প্রত্যাহারের শেষ দিনে এই সমঝোতা চূড়ান্ত হয়েছে বলে একাধিক নির্ভরযোগ্য সূত্র নিশ্চিত করেছে। আজ বিকেলে আনুষ্ঠানিক ঘোষণার মাধ্যমে জোটের পক্ষ থেকে চূড়ান্ত আসন বণ্টনের তালিকা প্রকাশ করা হতে পারে। এর আগে জামায়াতে ইসলামী আনুষ্ঠানিকভাবে ১৭৯টি আসনে নির্বাচন করার ঘোষণা দিয়েছিল। সেই সঙ্গে ১০ দলীয় জোটের শরিকদের মধ্যে আসন ভাগাভাগির একটি প্রাথমিক খসড়া পরিকল্পনাও সামনে আনা হয়। ওই পরিকল্পনায় ইসলামী আন্দোলন বাংলাদেশের জন্য ৪৭টি আসন সংরক্ষণের কথা বলা হয়েছিল। পাশাপাশি বাকি আসনগুলো এনসিপি, বাংলাদেশ খেলাফত মজলিস, এলডিপি, এবি পার্টি, বিডিপি এবং নেজামে ইসলাম পার্টির মধ্যে বণ্টনের সিদ্ধান্ত ছিল। তবে রাজনৈতিক সমীকরণে পরিবর্তন আসে ইসলামী আন্দোলন বাংলাদেশ জোটে আনুষ্ঠানিকভাবে যুক্ত না হওয়ায়। ফলে তাদের জন্য নির্ধারিত ৪৭টি আসন পুনরায় বণ্টনের প্রয়োজন দেখা দেয়। এ নিয়েই গত কয়েকদিন ধরে জোটের শীর্ষ নেতাদের মধ্যে একাধিক বৈঠক অনুষ্ঠিত হয়। জোটের সর্বশেষ ও প্রায় চূড়ান্ত সমঝোতা অনুযায়ী জামায়াতে ইসলামী এককভাবে ২২০টি আসনে প্রার্থী দেবে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে এটি জোটের মধ্যে জামায়াতের সাংগঠনিক শক্তি ও মাঠ পর্যায়ের প্রস্তুতির প্রতিফলন। অন্যদিকে শরিক দলগুলোর মধ্যে আসন বণ্টনও প্রায় নিশ্চিত হয়েছে। সূত্র অনুযায়ী এনসিপি পাচ্ছে ৩০টি আসন, বাংলাদেশ খেলাফত মজলিস পাচ্ছে ২৩টি আসন, খেলাফত মজলিস পাচ্ছে ১২টি আসন। এছাড়া এলডিপি, এবি পার্টি, বিডিপি ও নেজামে ইসলাম পার্টির জন্য সীমিত সংখ্যক আসন রাখা হয়েছে, যেগুলোর বিষয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। কয়েকটি আসন কৌশলগত কারণে উন্মুক্ত রাখা হয়েছে, যেখানে শেষ মুহূর্তে পরিস্থিতি বিবেচনা করে প্রার্থী ঘোষণা করা হতে পারে। মঙ্গলবার মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন হওয়ায় জোটের ভেতরে আলোচনা ও সমঝোতা দ্রুত চূড়ান্ত করার চাপ ছিল। সংশ্লিষ্ট এক নেতা জানান, আজকের দিনটি ছিল সবচেয়ে গুরুত্বপূর্ণ। কারা কোথায় নির্বাচন করবেন সেটা আজকের মধ্যেই ঠিক না হলে জোটের মধ্যে বিভ্রান্তি তৈরি হতো। সূত্র জানায়, দুপুর পর্যন্ত কয়েকটি আসন নিয়ে মতবিরোধ থাকলেও বিকেলের মধ্যে সেগুলো সমাধান হয়। এরপরই চূড়ান্ত তালিকা প্রস্তুত করা হয়। ১০ দলীয় জোটের এই আসন সমঝোতাকে অনেকেই একটি কৌশলগত সিদ্ধান্ত হিসেবে দেখছেন। রাজনৈতিক বিশ্লেষকদের মতে ভোটের মাঠে প্রার্থীদের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা কমিয়ে একক প্রার্থী দেওয়ার লক্ষ্যেই এই বড় আকারের সমঝোতা। এক রাজনৈতিক বিশ্লেষক বলেন, জামায়াত বেশি আসনে নির্বাচন করে সাংগঠনিক শক্তি দেখাতে চাচ্ছে, আর ছোট দলগুলো নির্দিষ্ট কিছু আসনে মনোযোগ দিতে পারবে। এতে ভোট ভাগ হওয়ার আশঙ্কা কমবে। জোট সংশ্লিষ্টরা জানিয়েছেন, মনোনয়ন প্রত্যাহারের শেষ সময় শেষ হওয়ার পর আজ বিকেলেই আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনের মাধ্যমে চূড়ান্ত আসন বণ্টনের ঘোষণা দেওয়া হবে। সেখানে প্রতিটি দলের প্রাপ্ত আসনের তালিকা এবং নির্বাচনী কৌশল তুলে ধরা হতে পারে। যদিও আসন সমঝোতা চূড়ান্ত হয়েছে, তবে মাঠ পর্যায়ে ভোটারদের সমর্থন আদায় ও সাংগঠনিক সমন্বয় বজায় রাখাই এখন জোটের জন্য বড় চ্যালেঞ্জ। বিশেষ করে নতুন করে বণ্টিত আসনগুলোতে প্রার্থী পরিবর্তনের ফলে স্থানীয় পর্যায়ে অসন্তোষ তৈরি হতে পারে বলে আশঙ্কা করছেন কেউ কেউ। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ১০ দলীয় জোটের আসন সমঝোতা চূড়ান্ত হওয়ায় নির্বাচনী রাজনীতিতে নতুন মাত্রা যোগ হল। ৩০০ আসনের মধ্যে ২২০টিতে জামায়াতে এবং বাকি ৮০টিতে শরিক দলগুলোর অংশগ্রহণ। এই সমঝোতা ভোটের মাঠে কতটা প্রভাব ফেলবে তা নির্ধারণ করবে আগামী নির্বাচনের রাজনৈতিক বাস্তবতা।